ফিকশন স্টোরিজে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই। বাংলা ও বিশ্ব সাহিত্যের বিশিষ্ট লেখকদের অমূল্য গল্প সম্ভার দিয়ে সাজানো আমাদের এই ছোট্ট চ্যানেলটি। আজ আপনাদের জন্য রয়েছে শেখ ইমরান আলীর লেখা লাভ অ্যান্ড থ্রিলার গল্পগ্রন্থ থেকে গৃহীত রোমাঞ্চকর ক্রাইম থ্রিলার দ্য ফাজ এর দ্বিতীয় এবং অন্তিম পর্ব। প্রথম পর্বে আপনারা শুনেছেন বিশ্বজুড়ে অসৎ উপায়ে অর্থ উপার্জনের দৌড়ে যে সমস্ত আন্ডারওয়ার্ল্ড র্যাকেট জড়িত তাদের মধ্যে অন্যতম হল ইউরেনাস, যার কর্ণধার ক্যাসপার নামক জনৈক এক ছায়া, যাকে কেউ কোনোদিন দেখেনি। এই আন্তর্জাতিক র্যাকেটের প্রধান কর্মকাণ্ড মূলত সাইবার ক্রাইমের মাধ্যমে বিশ্বের বড় বড় ব্যাংক এবং ফাইন্যান্সিং কোম্পানিগুলিকে লুট করে নেওয়া। ইউরেনাসের বিভিন্ন শাখার মধ্যে এশিয়া প্যাসিফিক শাখাটি হল নিয়ন্স, যার টিম লিডার ইরা। এছাড়া রয়েছে ভিক্টর, মলি, কোহেন এবং কদিন আগেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দলের ডাচ মাস্টার হ্যাকার লাইকা। লাইকার মৃত্যুর পর নিয়ন্স বস্তুত কার্যক্ষমতাহীন, কারণ মাস্টার হ্যাকার ছাড়া লুটপাট অসম্ভব। তাই সারা পৃথিবী থেকে বেছে নেওয়া হয় সেরা 4 মাস্টার হ্যাকার, যাদের মধ্যে অন্যতমকে দিয়েই লাইকার জায়গাটা ভরাট করা হবে। সিঙ্গাপুরের এক নির্জন সমুদ্র তটে গড়ে ওঠা 4 তলা একটি বাড়িতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে সেরা হিসেবে বেছে নেওয়া হয় দ্য ফাজ ওরফে শিবম গোখলেকে। এরপর নিয়ন্সের প্রতিটি সদস্যের সঙ্গে পরিচিতি পর্ব সেরে ফাজ ওর প্রথম অ্যাসাইনমেন্টের জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করে। ইতিমধ্যে টিম লিডার ইরার কাছে ইউরেনাস সুপ্রিমো ক্যাসপারের মেল আসে তাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের। ব্যাংক, ইস্টার্ন শোর, কৌলুন সিটি, হংকং। ইরা রাত জেগে হাইটেক উপায়ে ব্যাংক লুট করার মাস্টার প্ল্যান বানায়। ইরার দুর্ভেদ্য প্ল্যান শুনে ফাজ সহ বাকি সকলে উৎফুল্ল হয়ে ওঠে। এরপর বৃহস্পতিবার দুপুর 1:30, দ্য ইস্টার্ন শোর, কৌলুন সিটি, হংকং। একটা সাদা কাঁচ ঢাকা ক্যাম্পার ভ্যান ধীর গতিতে বিল্ডিংয়ের বেসমেন্ট কার পার্কিংয়ে এসে থামল। বাইরে থেকে বোঝার উপায় নেই ভ্যানটার ভেতরে কি চলছে। ফাজ তৎপরতার সঙ্গে 4টে জেডিডি বা জ্যামার ডিঅ্যাক্টিভেটিং ডিভাইস চালু করল। এরপরই ব্যাংকের ল্যান বা ইন্ট্রানেটের সঙ্গে নিজের ল্যাপটপের সংযোগ স্থাপনের প্রক্রিয়া শুরু করল। 1:35, পার্পল রঙের গ্লজি ভি কাট ম্যাক্সি ড্রেস পরিহিত পারফেক্ট ফিগারের এক যুবতী ব্যাংকের মেইন অ্যাক্সেস গেট অতিক্রম করল। লিফটে করে সোজা চলে গেল 20 তলায়। 1:38, মলির সিগন্যাল এসে গেছে। কোহেন আর ফাজ সেই সিগন্যাল শুনল। কোহেন ওর এয়ারপিস দাবিয়ে আবার ফাজকে অ্যালার্ট করে দিল। কোহেন ব্যাগ ভর্তি অস্ত্র আর প্রস্থেটিক মেকআপ সহ এক্সরে পয়েন্টের দিকে এগিয়ে গেল। ওর ব্যাগ স্ক্যান হলো, ওর দেহ স্ক্যান হলো। গার্ডরা ওকে ওয়েল ডান গাইজ, আমরা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ। কোহেন, তুমি ওয়াশরুমে ঢুকে যাও। ফাজ, ল্যানের সঙ্গে কন্ট্যাক্ট বানিয়ে রাখো। উই আর গেটিং ইনসাইড। প্রত্যেকে এয়ারপিসে ইরার কথা শুনতে পেল। কোহেন ওয়াশরুমে ঢুকে নিজের কাজ শুরু করে দিল। ওদিকে মলি টেকনিক্যাল সাপোর্ট স্টাফের সঙ্গে বন্ধুত্ব পাতাতে ব্যস্ত। হ্যালো স্যার, ক্যান ইউ হেল্প মি? সাপোর্ট স্টাফ কম্পিউটার থেকে চোখ সরাতেই মলি রূপে মুগ্ধ হয়ে ওর দিকে চোখ আটকে ফেলল। ইয়েস, বলুন আপনার জন্য কি করতে পারি? আসলে আমার হাজব্যান্ড সাংহাইতে থাকেন, ওনার একটা কাজেই এখানে এসেছি, কিন্তু বুঝতে পারছি না কিভাবে করব। এই শহরটা আমার জন্য একেবারে নতুন, আর আমি ভীষণ একলা। তাই হ্যাঁ ম্যাডাম, বলুন না কি কাজ, প্লিজ টেক আ সিট। 1:43, ইরা আর ভিক্টর ব্যাংকে প্রবেশ করল। টেকনিক্যাল স্টাফের সঙ্গে কথা বলতে বলতেই আর চোখে ওদের দেখে নিল মলি। ভিক্টর ল্যাবরেটরিতে প্রবেশ করল। কিছুক্ষণ পর ইরাও লেডিস ল্যাবরেটরিতে ঢুকল। 1:46, 2 সুন্দরী রূপবতী মহিলা, যাদের একজন ভারতীয় ও অন্যজন জাপানি, ল্যাবরেটরি থেকে বেরিয়ে এসে লিফটের দিকে এগোলো। পেছন পেছন ভিক্টর বেরিয়ে ফায়ার এক্সিটের দরজার দিকে এগোলো। লিফটে ঢুকে ইরা আর কোহেন নিজেদের গায়ে আর মুখে কিছুটা অ্যালকোহল লাগিয়ে দিল। উদ্দেশ্য নিজেদেরকে মদ্যপ অবস্থায় দেখানো। 24 তলার লিফট খুলল। ফাজের কাছে সিসিটিভি হ্যাকিংয়ের সিগন্যাল চলে গেছে। নিচে বেসমেন্টে ফাজ
সিসিটিভির ফুটেজ হ্যাক করে 15 মিনিট আগের ফুটেজ চালাতে লাগলো। লিফট থেকে দুই সুন্দরী টলতে টলতে বেরিয়ে এলো। ওদের দুজনের হাতে দুটো ভাঁজ করা সাদা রুমাল। ইরা দূর থেকে সার্ভার রুমের গার্ডদের দেখা মাত্রই অভিনয়ের তীব্রতা বাড়িয়ে দিল। স্বল্প বসন আর হাই হিলের দুই নারীকে টলতে টলতে নিজেদের দিকে এগিয়ে আসতে দেখল দুই গ্যারিসন গার্ড। ওদের মধ্যে একজন বলে উঠল, এক্সকিউজ মি মিস, আপনাদের এখানে থাকার কথা নয়। এই ফ্লোরটি শুধুমাত্র অফিসের লোকেদের। আমরাও তো অফিসিয়াল। মদ্যপ অবস্থায় বলতে বলতে একেবারে গার্ডদের গায়ের ওপর গিয়ে পড়লো ওরা দুজনে। ইরা আবার বলে উঠল, তুমি কিচ্ছু জানো না হ্যান্ডসাম। তুমি আর তুমি কি হয় এসব করে? আমাদের মতো জীবনযাপন করো, আমাদের মতো হাওয়ায় উঠতে পারবে। আপনাদের অবস্থা ঠিক নেই, আপনাদের ইমিডিয়েট বাড়ি যাওয়া উচিত। না না না, আমরা একদম ঠিক আছি, শুধুমাত্র তোমাদের চাই। যাবে আমাদের সঙ্গে আমাদের বাড়ি? গার্ড দুটো মুখ তাকাতাকি করতে লাগলো। ইরা আর কোহেন ছলনায় গার্ড দুটোর গলা জড়িয়ে ধরল। তারপর বলে উঠল, আমার ফোন নাম্বারটা নেবে? লেখো 1 2 3। বলার সঙ্গে সঙ্গে দুজনে একসঙ্গে নিজেদের হাতে ভাঁজ করা রুমাল দুটো খুলে ওদের নাকে চেপে ওদের গলা টিপে ধরল। অতর্কিতে এরকম আক্রমণে গার্ড দুটো ভ্যাবাচাকা খেয়ে গেল। ওরা সজোরে ওদের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু রুমালের ভাঁজে থাকা ক্লোরোফর্ম ওদের দুজনকে ধীরে ধীরে নিস্তেজ করে দিল। এভাবে নিঃশব্দে কাজ সারা গেল। ইরা আর কোহেন কোণে গিয়ে ঝটপট আগে থেকে ব্যাগে রাখা গ্যারিসন গার্ডের নকল কাপড় পরে দরজার সামনে দাঁড়িয়ে গেল। গার্ড দুটোকে ওরা টেনে করিডোরের অপর প্রান্তে সরিয়ে পুরনো কার্ডবোর্ড দিয়ে ঢেকে দিল। ইরা এয়ারপিস চেপে বলল, 2 ডাউন ভিক্টর, শো টাইম। ভিক্টর তীব্র গতিতে ফায়ার এক্সিটের রাস্তা দিয়ে 24 তলায় ঢুকলো। সার্ভার রুমের সামনে এলো। সার্ভার রুমের দরজা আস্তে আস্তে খুলে ভেতরে ঢুকলো। ফাজ, সময় চলে এসেছে, তাড়াতাড়ি উপরে এসো। ইরার অর্ডারে ফাজ অন্য আরেকটি ল্যাপটপ সহ যাবতীয় সরঞ্জাম নিয়ে গেট পেরিয়ে লিফট ধরল। এদিকে দরজা খুলেই রুমের মাঝামাঝি এক গার্ডটা গোটা গ্যারিসন গার্ডকে দেখতে পেল ভিক্টর। গার্ড ভিক্টরকে দেখা মাত্রই অ্যালার্ট হয়ে গেল। ও বুঝে ফেলল কিছু একটা অস্বাভাবিক ঘটতে চলেছে। ইরা আর কোহেন বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। এখন ভিক্টরের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, ভেতর থেকে বাইরে সামান্য জোরে আওয়াজ গেলেও 20 জন রিজার্ভড গার্ড ওদের স্বাগত জানানোর জন্য ঠিক ওদের মাথার উপর বসে রয়েছে। তাই ভিক্টর নিঃশব্দে এগিয়ে গিয়ে প্রতিপক্ষকে যুদ্ধের আমন্ত্রণ জানালো। 1:50 ফাজ সার্ভার রুমের সামনে পৌঁছালো। ইরা আর কোহেন তাড়াতাড়ি দরজা খুলে দিল। ভেতরে ঢুকেই ফাজ দেখে ধুন্ধুমার কাণ্ড। ভিক্টর আর এক গ্যারিসন সোলজার একে অপরের গলা টিপে ধরে বিধ্বংসী লড়াই চালিয়ে যাচ্ছে। ফাজ সাহায্য করতে গেলে ভিক্টর মানা করে ইশারায় ওকে নিজের কাজ করতে বলল। ফাজ তাড়াতাড়ি নিজের ল্যাপটপ কানেক্ট করলো, অন্যান্য যন্ত্রপাতি কানেক্ট করলো, ব্যাংকের ইন্ট্রানেট অ্যাক্সেস শুরু করলো। এসকিউএল ইনজেকশন, পাসওয়ার্ড জেনারেশন স্টার্ট। আহমেদ বিন রাশিদের অ্যাকাউন্ট নাম্বার পুট করলো। অ্যাক্সেস ডিনাইড। আবার চেষ্টা করলো, আবার অ্যাক্সেস ডিনাইড। শক্তিশালী সাইবার লকিংয়ের এটিই বৈশিষ্ট্য, সহজে পাসওয়ার্ড ক্র্যাক করা মুখের কথা নয়। ফাজ অন্য পদ্ধতি শুরু করলো। ঘড়িতে দেখলো সময় আর মাত্র 2 মিনিট। এরপরেই হ্যাক করা সিসিটিভি ফুটেজ পাল্টে যাবে এবং আসল ফুটেজটি চলে আসবে। পেছনে ভিক্টর আর গার্ডটার কুস্তি চলেই যাচ্ছে। গার্ডটা বারংবার ফাজকে আটকানোর জন্য এগিয়ে আসছে। ভিক্টর বারবার ওকে টেনে ধরছে। ফাজ আবার চেষ্টা শুরু করলো। ওর আঙুল বুলেটের গতিতে কিবোর্ডে ঘুরছে। এন্টার। অ্যাক্সেস গ্রান্টেড। ইয়েস ইয়েস, নিজের অজান্তেই বলে উঠল ফাজ। এরপর মানি ট্রান্সফার শুরু হলো। বন্ধ ঘরে মারামারি হওয়ার জন্য বাইরে পর্যন্ত আওয়াজ ঠিক যাচ্ছে না। উপায় না দেখে সহকর্মীদের ডাকতে গার্ডটা বাইরের দিকে ছুটতে লাগলো। ভিক্টর ছুটে গিয়ে ওর মুখ চেপে ধরল। গার্ডটা উল্টে এবার ভিক্টরের গলা টিপে ধরল। ভিক্টর এবার চাপে পড়ে গেল। গার্ডটার 20 কেজির 2 হাতের মুঠো থেকে নিজের শ্বাসনালীটাকে বাঁচাতে হিমশিম খেয়ে যাচ্ছে ভিক্টর। উপায় না দেখে পকেট থেকে পিস্তলটা বার করলো সে। গার্ডটা রাক্ষসের মতো হুঙ্কার ছেড়ে ওটা ওর হাত থেকে ছাড়িয়ে দূরে ফেলে দিল। ভিক্টর আস্তে আস্তে চোখে অন্ধকার দেখছে। ওর দম বন্ধ হয়ে আসছে। তখনই হঠাৎ খট করে একটা আওয়াজ হলো। গার্ডের দানব শরীরটা ধরাম করে নিচে পড়ে গেল। ভিক্টর চোখ খুলে দেখল ওর পিস্তলটা কুড়িয়ে পেছনে ফাজ দাঁড়িয়ে।
বন্দুকের বাঁটের বাড়ি মেরে গার্ডটাকে অজ্ঞান করে এই যাত্রায় ভিক্টরকে সে বাঁচিয়ে নিয়েছে। ওদিকে ট্রানজাকশনও কমপ্লিট। ঘড়ির কাঁটা 1:55 ছুলো। সঙ্গে সঙ্গে আসল সিসিটিভি ফুটেজ ফিরে এলো। কন্ট্রোল রুমের গার্ডরা সার্ভার রুমের ফুটেজ দেখে হতবাক। ওরা ছুটতে ছুটতে নিচে এলো। তখনই লিফটের দরজাটা বন্ধ হয়ে গেল। ব্যাংকের অ্যালার্ম বেজে উঠল। 20 তলায় মলি ভয় কুঁকড়ে যাওয়ার অভিনয় করতে লাগলো। কিছুটা আড়ালে এসে ওই ইরার সাথে যোগাযোগ করার চেষ্টা করলো। কোনো রিপ্লাই এলো না। এদিকে ঠিক তখনই ব্যাংকের বেসমেন্ট কার পার্কিং থেকে তীব্র গতিতে একটা ক্যাম্পিং ভ্যান বাইরে বেরোলো। ফ্রন্ট এন্ট্রান্সের গার্ডরা তাদের রাইফেল উঁচিয়ে গুলি ছুটতে শুরু করলো। কয়েকটা গুলি গাড়িটার কাঁচ ভেদ করে ভেতরে চলে গেল, কিন্তু নিমেষের মধ্যে ভ্যানটা উধাও হয়ে গেল। মিনিট 5 পরেই মলির কাছে ইরা সিগন্যাল এলো। মলি, ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসো, কোহেনকে গুলি লেগেছে। আমরা ইস্ট ওয়ের দিকে যাচ্ছি। মলি আর ভিক্টর নিজের নিজের গাড়িতে বেরিয়ে পড়ল। ইস্ট বেতে ওরা মিলিত হলো। পুলিশের গাড়ি ওদের পেছনে, তাই তাড়াতাড়ি ওরা স্পিড বোটে চাপল। মলি কোহেনের চিকিৎসা শুরু করল। গুলি কোহেনের কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেছে, তবে বেশি রক্ত নষ্ট হয়নি। ওরা আইল্যান্ডে পৌঁছালো। সকলে আগে থেকে রেডি করে রাখা হেলিকপ্টারে চাপল। হেলিকপ্টার উঠল। দক্ষিণ ভারতের পাহাড়তলির হোটেলের আস্তানা। সন্ধ্যা হয়েছে। রেস্টুরেন্ট আর বার আলোর রোশনায়ে ঝলমল করছে। নিয়ন্সের তরফ থেকে হোটেলে আজ পার্টি রাখা হয়েছে। ব্যাকগ্রাউন্ডে একটানা কোনো এক বিদেশি গায়কের গান বেজে চলেছে। তরুণ তরুণীরা উন্মত্ত। ইরা ছাড়া বাকি 4 জন টেবিলে নিজে নিজে ড্রিঙ্ক নিয়ে বসেছে। তখনই সকলে সিঁড়ি বেয়ে ইরাকে নেমে আসতে দেখল। ইরাকে দেখে সকলে তাক লেগে গেল। এর আগে ওকে কোনোদিন এত সুন্দর দেখায়নি। ফাজ ইরার দিকে একবার তাকিয়ে মৃদু হেসে নিজের ড্রিঙ্কটা পান করতে থাকলো। ইরা ওদের পাশে এসে বসল। কোহেন বলে উঠল, ওয়াও ইরা, এরকম সাজ আজ সকালে দিলে হংকং গ্যারিসনগুলোর জন্য আর ক্লোরোফর্ম প্রয়োজন হতো না, এমনি অজ্ঞান হয়ে যেত। এই সাজ সকলের জন্য নয়। ও মলি ইরার দিকে একবার আশ্চর্য নজরে তাকিয়ে আবার ড্রিঙ্ক করতে থাকলো। কোহেন বলে উঠল, ও আমার ড্রিঙ্কসটা ফুরিয়ে গেছে, তোমরা সবাই বসো, আমি আসছি। আমার একটু নাচতে ইচ্ছে করছে, আমিও আসছি। মলি আহত চোখে ফাজের দিকে একবার তাকিয়ে এক ঢোকে ড্রিঙ্কটা শেষ করে কিছু না বলেই বারের দিকে এগিয়ে গেল। ফাজ নিজেরা হাসি থামাতে পারল না। এরপর বলে উঠল, এখানে বড্ড আওয়াজ হচ্ছে না? আমরা যদি ওই ব্যালকনির কাছে গিয়ে বসি? ইরা সম্মতি দিল। ওরা ব্যালকনির একটা নির্জন জায়গা বেছে নিয়ে সেখানে বসল। বসন্তের সন্ধ্যার পাহাড়ি মৃদু হাওয়া ওদের শরীরকে প্রাণোচ্ছল করে তুলল। ইরা বলে উঠল, ওয়েল ডান মিস্টার ফাজ। আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট সাকসেসফুল করার জন্য তুমি না থাকলে জানি না কি হতো। তোমার এবিলিটি দেখে তোমাকে মাত্র 5 মিনিট সময় দিতে পেরেছিলাম। অন্য কেউ থাকলে হয়তো আরও সময় নিত। এইরকম করে লজ্জা দিও না। আমি আমার কাজ করেছি। অ্যাসাইনমেন্টটা সত্যিই কঠিন ছিল, তবে ম্যাক্স ক্রেডিট গোজ টু ইউ ইরা। এরকম একটা মাস্টার প্ল্যান না বানালে আমরা সাকসেসফুল নাও হতে পারতাম। এরপর দুজনের মধ্যে এদিক সেদিকের অনেক কথাই হতে থাকলো। একে অপরের অনেক গোপন তথ্য শেয়ার করলো তারা। ফাজ মাঝে মধ্যে ইরাকে হাসাতেও থাকলো। এদিকে মলি বারে বসে তার তৃতীয় ড্রিঙ্কে বার থেকে ব্যালকনির কাঁচ ভেদ করে সোজা তাকিয়ে ইরা আর ফাজের দিকে। ওর 2 চোখ জলের টলমল। ওর এই অবস্থা দেখে ভিক্টর এগিয়ে এলো। মলি, আর কত ড্রিঙ্ক করবি? চল ডান্স করবি, চল। আমি কোথাও যাব না। আরে বাবা, লেটস চিল। আজকের দিনে এরকম মুড করে বসে থাকিস না। যেটা হচ্ছে হতে দে। পরিস্থিতির ওপর আমাদের নিয়ন্ত্রণ থোড়াই আছে। চল ওঠ। ছাড়ো না আমায়। দেখ, নাটক করিস না।
এসব পার্ট অফ লাইফ। এত সিরিয়াস হয়ে কি হবে? এসব জীবনে আসতেই থাকে, আর আমাদের জীবনে কোনো কিছুই স্থায়ী নয়। তাই সব ভুলে এনজয় কর। আর আমাকে দাদার চোখে দেখিস তো? তাহলে দাদার একটা কথা শোন, ওর দেখি। ভিক্টর মলিকে হাত ধরে টেনে তুলে যেখানে তরুণ তরুণীরা আনন্দে গা হেলাতে ব্যস্ত সেই চত্বরে নিয়ে গেল। মলি অনিচ্ছা সত্ত্বেও পা দোলানো শুরু করলো। ধীরে ধীরে ও স্বাভাবিক হতে লাগলো। ভিক্টর ওকে হাসানোর চেষ্টা করলো। এদিকে ইরা আর ফাজ নিজেদের প্রাথমিক জীবন নিয়ে আলোচনা করছে। ফাজ ওর ছোটবেলার গল্প বলছে, ইরা এক মনে শুনছে, যদিও ওর কানে কিছু যাচ্ছে বলে মনে হচ্ছে না। ও এক দৃষ্টে ফাজের চোখের দিকে তাকিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। ওর মনের দীর্ঘ দিনের বাঁধ দেওয়া নদীটা এখন আর আটকে থাকতে চাইছে না। মনের সব বাঁধন খুলে ভরা প্লাবনে আবার ভাসিয়ে দিতে চাইছে ইরাকে। ইরা, ইরা, হোয়াট হ্যাপেন্ড? তুমি কোথায়? না না, কিছু না, একটু অতীতে ফিরে গিয়েছিলাম। ফাজ ইরার হাতে হাত রাখল। অনেকদিন পর কোনো পুরুষের স্পর্শে ইরার মনে আবার শিহরণ জাগল। ফাজ বলল, অতীতে যাওয়া হয়েছে ভুলে যাও, তবে এবার থেকে সবসময় আমাকে তোমার পাশে পাবে। তখনই হঠাৎ ইরার মোবাইল ফোনে একটা মেল ঢুকল, ক্যাসপারের মেসেজ। ইরা মন দিয়ে পড়ল। মোবাইল বন্ধ করে ইরা বলে উঠল, তোমার পারফরমেন্সে ক্যাসপার খুব খুশি হয়েছে। নেক্সট টাইমের সব অ্যাসাইনমেন্ট এবার থেকে আমরা 10%ই পাবো। 2 উইকস পরে আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট। এর মধ্যে কোনো পার্সোনাল কাজ থাকলে 2-3 দিনের ছুটি নিয়ে করে নিতে পারো। বাকিদেরও জানিয়ে দিচ্ছি। আমিও একবার বাড়ি থেকে ঘুরে আসবো, মা বাবার সঙ্গে অনেকদিন দেখা হয়নি। ছুটি কাটিয়ে ফিরে এসে আবার নিয়ন্সের অ্যাসাইনমেন্ট শুরু হলো। আবার গুরুতর প্ল্যানিং, শারীরিক আর মানসিক ব্যায়াম, টান টান উত্তেজনা, প্রচুর হার্ডওয়ার্ক এবং অবশেষে সাফল্য। 2 মাসে ওরা পরপর অভিযান চালালো সিডনি, কুয়ালালামপুর এবং টোকিও। প্রতি ক্ষেত্রে সাফল্য, কাঁড়ি কাঁড়ি টাকা। সঙ্গে ফাজ আর ইরার অন্তরঙ্গতাও বেড়ে উঠল। প্রতি অভিযানের সঙ্গে ওরা একে অপরের আরও কাছাকাছি আসতে লাগলো। মলির এখন আর ওদের নিয়ে খুব একটা সমস্যা হয় না। ও জীবনটাকে আরও অনেক প্র্যাকটিক্যালভাবে নিতে শিখে গেছে। নিজের সমস্ত ভালোবাসা আর অন্তরঙ্গতা ও তুলে রেখেছে নিজের অন্য কোনো কাল্পনিক জীবনসঙ্গীর জন্য। টোকিও মিশনের পর এক সন্ধ্যায় ভারতীয় ডেরায় ইরা আর ফাজ হোটেলের ব্যালকনিতে। দক্ষিণ ভারতে এখন বসন্তের মৌসুম শেষ। দিনের দাবদাহের পর সন্ধ্যার মনোরম প্রাকৃতিক হাওয়া বইছে। বাতাসে কোথাও থেকে ল্যাভেন্ডারের সুগন্ধ ভেসে আসছে। ফাজ বলে উঠল, অনেক কদিন থেকেই একটা কথা তোমায় বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। আর কতবার বলবে? আরে ধুত, সেই কথা নয়। তাহলে? ব্যালকনির দিকে কিছুটা এগিয়ে গিয়ে ফাজ বলে উঠল, আচ্ছা, ক্যাসপারের জন্য আমরা তো এত কাজ করছি, অথচ ওর কোনো দিন আমাদের সঙ্গে দেখা করার ইচ্ছা হয় না। টিম মেম্বারদেরকে সামনাসামনি দেখে ওদের হাল হকিকত জিজ্ঞেস করার ইচ্ছা হয় না। ফাজের কথায় ইরা হো হো করে হেসে উঠল। তারপর হাসি থামিয়ে বলল, পাগল কোথাকার। ঘরে বসে যে টাকা পেয়ে যাচ্ছে তার বইয়েই গেছে টিম মেম্বারদের সাথে দেখা করতে। এ কি আর কোনো কোম্পানির মালিক যে কর্মীদের সুবিধা অসুবিধার কথা আলোচনা করবে? এই শুধু টাকা চেনে। টাকা ছাড়া আমাদের সঙ্গে ক্যাসপারের কোনো সম্পর্ক নেই। ওর নাই বা ইচ্ছা থাকলো, আমাদের তো মানুষটাকে দেখতে ইচ্ছে করে। আর ইউ ম্যাড? ক্যাসপারকে এখন পর্যন্ত নিজেই দেখেছে কিনা সন্দেহ আছে। এই ত্রিভুবনে ক্যাসপারকে কেউ কোনোদিন দেখেনি। ওর কোনো ছবিও পুলিশ রেকর্ডে নেই। এটাই তো কারণ, এক্স্যাক্টলি এই কারণেই আমি ওকে দেখতে চাই। একবার অন্তত সামনাসামনি মানুষটাকে একবার ছুঁয়ে দেখতে চাই, আদৌ ওর কোনো অস্তিত্ব আছে কিনা সেটা পরখ করতে। আর ইউ সিরিয়াস? আই এম ড্যাম সিরিয়াস ডার্লিং। আর আমি চাই তুমি আমার জন্য এটা করো। কি করব আমি? তুমি প্লিজ একবার ক্যাসপারের সঙ্গে আমাদের একটা মিটিং অ্যারেঞ্জ করো, শুধুমাত্র 5 মিনিটের জন্য হলেও হবে। প্লিজ প্লিজ, অনুরোধ করো না। ধরে নাও এই জীবনে এটাই আমার শেষ অনুরোধ। না শিবম, এরকম করে বলো না। আর কিছু চাই না তোমার কাছে। ঈশ্বরের দয়ায় আমাদের কাছে টাকা পয়সার অভাব নেই।
আর কী বা চাইতে পারি? শুধুমাত্র এই অনুরোধটা রাখো। আর দেখা না করার কারণটাও তো আমি বুঝতে পারছি না। ইউরেনাসের জন্য আমরা এশিয়া প্যাসিফিক থেকে এবছর রেকর্ড রেভিনিউ জেনারেট করেছি। ক্যাসপার যে টাকার বিছানায় ঘুমিয়ে রয়েছে তার পেছনে আমাদের ক্রেডিট কম নেই। ফাজের কথায় কিছুটা চিন্তায় পড়ে গেল ইরা। ক্যাসপারকে দেখা করতে বললে তার কি কি কনসিকুয়েন্সেস হতে পারে সেগুলোই ওর মাথায় ঘুরপাক খেতে লাগলো। কিছুক্ষণ পর ও বলে উঠল, ঠিক আছে, আমি মেল পাঠাচ্ছি। সকালে কমন রুমে সকলে আড্ডায় বসেছে। যে যার নিজের নিজের মি টাইম আর গল্পে মশগুল। দরজা ঠেলে ইরা কমন রুমে প্রবেশ করল। ফাজ কফি মেশিন থেকে এক কাপ কফি নিয়ে এসে ইরার সামনে রেখে ইরার পাশে বসল। ইরা বলে উঠল, গতকাল তোমাদের একটা কথা বলা হয়নি। গতকাল সন্ধ্যায় ফাজ আর আমার মধ্যে একটা বিশেষ বিষয়ে আলোচনা হয়েছিল। ফাজের একান্ত ইচ্ছা ক্যাসপারের সঙ্গে দেখা করার। সকলে চোখ বড় বড় করে ফাজের দিকে তাকাতে লাগলো। মলি বলে উঠল, সেটা কি সম্ভব? আমি যতদূর জানি ক্যাসপারের মুখ কোনোদিন কেউ দেখেনি। যারা দেখেছে তারা আর এই ধরাধামে বেঁচে নেই। সেটা মাথায় রেখেই আমি মেলটা করেছিলাম। মেলের ভাষাটাও তাই পরিমার্জিত ছিল। তবে ভালো খবর, ক্যাসপার এতে কিছু মনে করেনি, বরঞ্চ কিছুটা খুশিই হয়েছে। কারণ এর আগে কেউ এই ধরনের আবদার করেনি। ক্যাসপারের তাই ফাজের উপর আস্থা আরও বেড়ে গেছে। যাই হোক, আজ বিকেলে ক্যাসপার আমাদের সঙ্গে দেখা করছে। ফাজের মুখমণ্ডলে একটা শান্তির ছায়া ফুটে উঠল। ইরা আবার বলল, সব থেকে বড় কথা, ওনার সঙ্গে দেখা করার জন্য আমাদের কোথাও যেতে হবে না। উনি স্বয়ং আমাদের এই ডেরায় উপস্থিত হচ্ছেন। সকলে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তবে কোহেন কিছুটা চিন্তিতভাবে বলল, আর ইউ শিওর ইরা? এটা আমাদের কোনো বিপদ ডেকে আনবে না তো? নিয়ন্স বর্তমানে ইউরেনাসের এশিয়া প্যাসিফিক রিজিয়নে মোস্ট প্রফিট মেকিং গ্রুপ। তাই নিয়ন্সকে কিছু করা মানে ক্যাসপারেরই লস। আর ক্যাসপার কোনোদিন লস মেকিং ডিসিশন নেয়নি। ক্যাসপার সম্বন্ধে অন্য কিছু না জানলেও এটা আমি ভালো করেই জানি। বিকেল হয়েছে। নিয়ন্সের টিম সেজে গুজে পার্টি সাজিয়ে গ্রাউন্ড ফ্লোর হলে ক্যাসপারের অপেক্ষায় উদ্গ্রীব। ক্যাসপার আসছে বলে হোটেলে আগে থেকে কথা বলে সমস্ত অতিথিদের বিদায় জানানো হয়েছে। এমনকি শুধুমাত্র ম্যানেজার আর বিশ্বস্ত দু একজন ছাড়া হোটেলের সমস্ত স্টাফদেরও ছুটি দিয়ে দেওয়া হয়েছে। ঘড়ির কাঁটা 4:30 ছুঁতেই হোটেলের মেন গেট থেকে খান আস্টেক 6.5 ফুটের কালো ব্লেজার আর কালো চশমা পরা বন্দুকধারী ইউরোপিয়ান লোকের আবির্ভাব হলো। প্রত্যেকের হাতে অত্যাধুনিক অটোমেটেড মেশিন গান। লোকগুলো সেন্ট্রাল হলের চারিদিকে বিন্যস্ত হয়ে নিজেদের পজিশন নিয়ে নিল। টিম নিয়ন্স বুঝতে পারল ক্যাসপার এসে গেছে। ওরা উঠে দাঁড়ালো। এরপর আরও 2 পার্সোনাল গার্ডের সঙ্গে প্রায় 6 ফুট উচ্চতার এক রাজভারী ব্যক্তির আবির্ভাব হলো। লোকটির পা থেকে মাথা পর্যন্ত কালোই ঢাকা, মুখের সামনে একটা বড় হুডি। নিয়ন্সের বুঝতে অসুবিধা হলো না ক্যাসপার এখন ওদের সামনে দাঁড়িয়ে। ক্যাসপার কোনো কথা না বলে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। ফুট 5 দূরে এসে দাঁড়িয়ে গেল। আস্তে আস্তে নিজের মুখের আবরণটা উপরে তুলল। পুরো মুখটা সামনে আসতেই ফাজের চোখ ধাঁ দিয়ে গেল। সকলে আশ্চর্যভাবে ক্যাসপারের দিকে তাকিয়ে থাকলো। মিস্টার উইলিয়াম রকওয়েল, আপনি? অতর্কিতে ফাজের মুখ থেকে কথাটা বেরিয়ে গেল। ক্যাসপার দীর্ঘ অট্টহাসি দিল। ওর তীক্ষ্ণ হাসির আওয়াজ ফাঁকা হোটেলের কানায় কানায় অনুরণিত হয়ে উঠল। হাসি শেষ হলে ক্যাসপার বলে উঠল, ইয়েস মাই ডিয়ার ফাজ, পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি উইলিয়াম রকওয়েল, যার আছে সফটওয়্যার কোম্পানি, গোল্ড মাইন, অটোমোবাইলস, তেলের খনি, আরো কত কি। আমাকে সামনে থেকে দেখে কেমন লাগছে বলো? আমি অভিভূত স্যার ক্যাসপার। টিভি স্ক্রিনে আপনাকে কতবার দেখেছি, কিন্তু কোনোদিন ভাবতেও পারিনি এভাবে আমাদের দেখা হবে। তাই না? বলেই হঠাৎ নিজের 9mm পিস্তলটা বের করে ফাজের মাথায় তড়াক করে তাক করল। নিয়ন্সে সকলে হতবাক। এটা কি হচ্ছে? কোহেনের পাটা কাঁপতে শুরু করেছে। ইরা কাঁপা গলায় বলে উঠল, আমাদের ভুল হয়ে গেছে স্যার, প্লিজ ফরগিভ আস। আমরা বুঝতে পারিনি আপনি এতটা রেগে যাবেন।
ওকে ছেড়ে দিন স্যার, প্লিজ ওকে ছেড়ে দিন। ক্যাসপার নির্বিকারভাবে ফাজের চোখের দিকে তাকিয়ে বলে উঠল, তোমাকে কে পাঠিয়েছে সত্যি করে বলো। স্পিক আউট or I will press the trigger. ফাজ রীতিমতো আশ্চর্য ক্যাসপারের এইসব কাণ্ড কারখানা দেখে। ওর চোখে ভয় মিশ্রিত কৌতূহল। ও কিছু না বলে চুপ করে রইল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ফাজকে দেখার পর ক্যাসপার আস্তে করে বন্দুকটা নিচে নামিয়ে নিল। তারপর বলে উঠল, তোমরা ভয় পেও না, আমি কাউকে মারছি না, শুধুমাত্র পরখ করে নিচ্ছিলাম। আমার চোখ ধোঁকা দেয় না। সকলে হাঁফ ছেড়ে বাঁচল। ক্যাসপার আবার বলতে শুরু করলো, মানতে হবে মিস্টার ফাজ, সত্যি তুমি সাহসী। তোমার আঙ্গুলের সঙ্গে সঙ্গে তোমার মস্তিষ্কের কোষগুলো সমানভাবে সক্ষম। সারা দুনিয়া যার নামে কাঁপে, তুমি তার পার্সোনাল বন্দুকের সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে আছো। গ্রেট ম্যান, তোমার সবই গ্রেট। আজ পর্যন্ত যতগুলো গ্রুপ তৈরি করেছি তার মধ্যে নিয়ন্স ইজ দ্য বেস্ট গ্রুপ আই এভার হ্যাড। তাই তো তোমাদের ডাকে ছুটে এলাম। এবার গার্ডদের প্রতি বলে উঠলেন, রিল্যাক্স, দে আর মাই ফ্রেন্ডস। অনেক ধন্যবাদ স্যার, আমি ভাবতেই পারিনি সত্যি আপনি আমাদের সঙ্গে দেখা করবেন। হ্যাঁ, ভাবার কথাও নয়। একটা সত্যি কথা বলবো, এই গার্ডগুলোকে দেখছো, এরাও এর আগে আমার মুখ কখনো দেখেনি। তোমাদের জন্য আজ এরাও ক্যাসপারকে দেখতে পেল। ফাজ ধীরে ধীরে ক্যাসপারের দিকে এগিয়ে গেল। তারপর বলে উঠল, যদি কিছু মনে না করেন স্যার, আপনাকে একবার ছুঁয়ে দেখতে চাই। ছুঁয়ে দেখতে চাও? হ্যাঁ, কেন? আমি কি ভূত নাকি? হ্যাঁ, এই নাও দেখো। বলে হাতটা ফাজের দিকে এগিয়ে দিল। ফাজ ধীরে ধীরে এগিয়ে গিয়ে ক্যাসপারের হাতটা ছুঁল। তারপর অকস্মাৎ এক ঝটকায় ক্যাসপারকে কাছে হিঁচড়ে টেনে নিজের বাহু বন্ধনীতে ওর গলা টিপে ধরে কানে পিস্তল ঠেকিয়ে দিল। সমস্ত গার্ড মুহূর্তের মধ্যে তাদের ভয়ঙ্কর মেশিন গানগুলো ফাজের দিকে তাক করে এগিয়ে আসতে গেল। ফাজ চেঁচিয়ে বলে উঠল, এভরিবডি ফ্রিজ, নো ওয়ান মুভস এ স্টেপ অর আই উইল শুট ইউর ফাদার। নিয়ন্সের সদস্যরা হতবাক। এসব কি ঘটে চলেছে পরপর? ফাজও কি মজা করছে? ইরা প্রারম্ভিক ধাঁধা কাটিয়ে বলে উঠল, শিবম, এসব কি হচ্ছে? তুমি কি জানো তুমি কি করছো? বলতে বলতে এগিয়ে আসতে গেল। ফাজ চেঁচিয়ে বলে উঠল, স্টেপ ব্যাক ইরা, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং, আদারওয়াইজ হি ইজ ডেড ইন এ সেকেন্ড। ইরা থমকে গেল। ওর মাথার মধ্যে সব কেমন যেন ঘুরপাক খেতে লাগলো। ফাজের সিলেকশন, অ্যান্ড্রোমেডার মৃত্যু, বেদান্তের সঙ্গে কাটানো রাত, বাবা মায়ের হাসি ভরা মুখ, ফাজের প্রথম প্রেম নিবেদন, ওকে শিবম বলে ডাকা, ফাজের সঙ্গে সমস্ত অন্তরঙ্গ মুহূর্ত, সবকিছু ওর তালগোল পাকিয়ে গেল। ওর মাথার মধ্যে কে যেন বিষম শক্তি দিয়ে কোনো হাতুড়ি পেটাচ্ছে। ইরার হৃৎপিণ্ড হাঁপড়ের মতো ধরফর করতে লাগলো। ধপাস করে ও মেঝেতে বসে পড়ল। ফাজ আবার চেঁচিয়ে উঠল, এভরিথিং ইজ ক্লিয়ার নাও, তোমরা এবার তাড়াতাড়ি বেরিয়ে এসো। হঠাৎ কোথা থেকে পিঁপড়ের মতো পিল পিল করে গোটা 20-25 জন সিভিল ড্রেসের পুলিশ জাতীয় লোক এসে ক্যাসপারের গার্ড সহ বাকি সবাইকে ঘিরে ফেলল। ওদের মধ্যে বিভিন্ন বর্ণের বিভিন্ন প্রান্তের লোক দেখা গেল। তারা ক্যাসপারের গার্ডদের বন্দুক কেড়ে নিয়ে প্রত্যেককে মাটিতে শুইয়ে দিয়ে ওদের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দিল। একজন অফিসার এসে ক্যাসপারের বন্দুকটা কেড়ে নিয়ে ওর হাতেও হাতকাটা পরিয়ে ওকে নীল ডাউন করিয়ে দিল। ফাজ ওর মাথায় বন্দুক ঠেকিয়ে রয়েছে। এমন সময় হলের মেন দরজায় বড় সড়ো চেহারার আফ্রিকান এক অফিসারের আবির্ভাব হলো। অফিসারটিকে দেখে নীল ডাউন অবস্থাতেই ক্যাসপার আবার অট্টহাস্য করতে লাগলো। তবে এবার এটা খুশির নয়, বরঞ্চ ঘৃণা আর ক্ষোভ মিশ্রিত অট্টহাস্য। ও দাঁত চিবিয়ে বলে উঠল, মাইকেল গ্রেগরি, the greatest officer of Interpol. Yes, my holy friend. It's Gregory, your old friend. বছর চারেক আগেই তোমাদের প্রায় ধরেই নিয়েছিলাম যদি না আমাদের লোক তোমাদের সঙ্গ দিত। সেবারে তোমার মুখটাও দেখতে দেখতে রয়ে গিয়েছিলাম। এবারে অবশ্য তোমার খেলা শেষ।
দীর্ঘ 4 বছর অপেক্ষা করেছি তোমার এই চাঁদবানা মুখটা দেখার জন্য। কত গেলি না দেখিয়েছ, কত লোকেরই না সর্বনাশ করেছ, আর এইসব নবীন ট্যালেন্টগুলোকে খারাপ কাজে লাগিয়ে কতই না রোজগার করেছ। তবেই তো পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি তুমি, মিস্টার উইলিয়াম রকওয়েল। এই প্রথমবার রকওয়েল ওরফে ক্যাসপারের মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। ক্ষণিকের মধ্যে নিজেকে সামলে নিয়ে ও বলে উঠল, এসব ভুলে যাও অফিসার, আমার হ্যান্ডকাপ খোলো, এসো আমরা হাত মিলিয়ে নিই। তুমি স্বপ্নেও কোনোদিন ভাবনি এত মার্কিন ডলারে আমি তোমাকে ঢেকে দেব। হ্যাঁ, সে পথ আর নেই বন্ধু, মাথার উপরটায় একবার চোখ ফিরিয়ে দেখো। সকলে উপরের দিকে তাকালো। সিলিংয়ে লাগানো একটা মিডিয়াম সাইজের সিসিটিভি ক্যামেরায় সকলের চোখ গেল। গ্রেগরি আবার বলে উঠলেন, তুমি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হতে চেয়েছিলে। ইউরেনাসের মতো হাইফাই নাম দিয়ে একটা ডাকাত দলের পালের গোদা হয়ে বসেছিলে। পৃথিবীর সব থেকে ধনী হতে না পারলেও স্টার তুমি আজ হয়েই গিয়েছো। ইয়েস মাই ডিয়ার, তোমাকে এখন গোটা পৃথিবীর লোক এই অবস্থায় দেখছে। ইউ আর লাইভ মাই ফ্রেন্ড। ক্যাসপারের মুখ ঘৃণা আর ক্রোধে অন্য রূপ ধারণ করলো। ও বাঘের মতো হুঙ্কার ছাড়ার চেষ্টা করলো। ফাজ এক লাথি মেরে ওকে মাটিতে শুইয়ে দিল। গ্রেগরি ফাজের দিকে এগিয়ে এলো, হাত বাড়িয়ে বলে উঠল, ওয়েল ডান অফিসার, মিশন দ্য ফাজ ইজ সাকসেসফুল। ইরা সহ নিয়ন্সের বাকি 3 জন হাঁ করে ফাজের দিকে তাকিয়ে রইল। মাঝবয়সী অফিসার গ্রেগরি আবার বলে উঠলেন, মিট আন্ডারকভার অফিসার মিস্টার অর্জুন নায়ার, বেস্ট অফিসার অফ ইন্টারপোল ফ্রম ব্রাসেলস, born in Maharashtra, India, brought up in London. গ্রেগরি ইরাকে মেঝে থেকে তুলে চেয়ারে বসিয়ে দিয়ে বললেন, I am very sorry, মিস ইরা। ও আমার কথাতেই তোমার সঙ্গে প্রেমের নাটক করেছিল। Because you are the team leader. Only you can bring this bad man here. ইরার চোখ ভিজে গেল। অশ্রুসিক্ত নয়নে ও ফাজের দিকে তাকালো। ফাজ নির্বিকারভাবে ইরার দিকে তাকিয়ে। গ্রেগরি আবার বলে উঠলেন, অর্জুনের সমস্ত ডিটেলস যেগুলো তোমরা সার্চ করে পেয়েছিলে সেগুলো সব ইন্টারপোলের বানানো। মিশন দ্য ফাজ এর জন্য অর্জুনের সমস্ত ব্যাকগ্রাউন্ড ডিটেলস সমস্ত ডেটা বুক থেকে মিটিয়ে নতুন ডেটা পুট করা হয়েছিল। তবে অর্জুনের ফাজ হয়ে ওঠার যে গল্প তোমরা শুনেছ সেটা আমি ওকে বলিনি। রীতিমতো হাস্যকর একটা কাহিনী নিজে থেকে বানিয়েই ও তোমাদের শুনিয়েছে। মলি, কোহেন আর ভিক্টর আশাহতভাবে চুপচাপ ফাজের দিকে একবার তাকালো। ওরা ফাজকে সত্যি ভালোবেসে ফেলেছিল, পরিবারের একটা অংশ হিসেবেই ধরে নিয়েছিল ওকে। তবে ইরার অবস্থা খুবই খারাপ। ওর চোখের জল যেন থামতে চাইছে না। গ্রেগরি আবার বললেন, তোমরা সকলেই নিশ্চয়ই ফাজ ভাইরাসের কথা শুনেছ। পৃথিবীর সমস্ত ভাইরাস ক্ষতিকর একমাত্র ফাজ ভাইরাস ছাড়া। এর কাজ ক্ষতিকর ব্যাকটেরিয়াদের ধ্বংস করে আমাদের পরোক্ষভাবে উপকার করা। আমরাও তাই অর্জুনকে একজন হ্যাকার রূপী ভাইরাসে পরিণত করলাম, যে তোমাদের মতো সমাজের ব্যাকটেরিয়াদের ধ্বংস করে সমাজের উপকার করবে। অর্জুন এই কারণেই ফাজ, আর এই মিশনের নাম দ্য ফাজ। পুরো 3 বছর লেগেছে আমাদের ওকে তৈরি করতে। বেস্ট হ্যাকিং টেকনিক্স, ভারতীয়দের মতো কথা বলা, খাওয়া দাওয়া সবকিছু ওকে শিখতে হয়েছে এই 3 বছরে। বিগত 1 বছর ধরেও দিল্লির কাছাকাছি একটা জবও করেছে। কেউ কোনোদিন ওর আসল পরিচয় জানতে পারেনি। ইন্টারপোলের অফিসাররা সকল বন্দীদের একে একে নিয়ে যেতে লাগলো। রকওয়েল অর্জুনের দিকে তাকিয়ে বলে উঠল, আমি তোকে শেষ করে দেব, শুধু একবার আমাকে বেরোতে দে। তুই ভুল করে বেরিয়ে গেলে তোকে আমি আগে শেষ করব, এ কথা আমি তোকে দিচ্ছি। টাকার বিছানায় অনেক ঘুমিয়েছিস ক্যাসপার, এবার জেলের মেঝেতে ঘুমাস। আর হ্যাঁ, ওখানে মশা তাড়ানোর ধূপও নিয়ে যাস, শুনেছি জেলে নাকি খুব মশা হয়। ক্যাসপার কটমট করে তাকাতে তাকাতে চলে গেল। মলি, কোহেন আর ভিক্টরকে পুলিশ ভ্যানে তোলা হলো। হাত করা পড়া অবস্থায় যাওয়ার আগে শেষবারের মতো ইরা ফাজকে বলে উঠল, অনেক কষ্টে জোড়া লাগিয়েছিলাম, আবার ভেঙে দিলে। ফাজ নিরুত্তর। তবে ওরও বাঁ চোখের কোণটা কি ভিজে উঠল?
বলা মুশকিল।